মহিউদ্দিন আহমেদের বিএনপির সময় সময় বইয়ের এই পর্বে নির্বাচন এলেই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির দেশ বিক্রির নালিশ বেড়ে যায়। সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভোটারদের ধর্মীয় অনুভূতিতে সুড়সুড়ি দিয়ে তাদের মন জয় করা। বেগম খালেদা জিয়া বলেন, কারচুপি নয়, বলতে পারেন পুকুর চুরি হয়েছে। অষ্টম অধ্যায়, বিরোধী দলে 1996 নির্বাচন। দেশে অনেকগুলো রাজনৈতিক দল থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও বিএনপি একে অন্যকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করে। আওয়ামী লীগ সম্পর্কে বিএনপির একটি বড় প্রচার হল আওয়ামী লীগ দেশের স্বার্থে এবং সার্বভৌম ভারতের কাছে জলাঞ্জলি দিয়েছে এবং বিএনপি হল স্বাচ্ছা দেশপ্রেমিকদের দল। নির্বাচন এলেই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির দেশ বিক্রির নালিশ বেড়ে যায়। 1996 সালের 24 এপ্রিল বাংলাবাজার পত্রিকায় বিশেষ প্রতিনিধির বরাত দিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর উত্তেজক কথাবার্তার প্রসঙ্গ টেনে প্রতিবেদনে বলা হয়, নির্বাচন এলেই দেশ বিক্রির অভিযোগ, একান্ত ষড়যন্ত্রের ছড়াছড়ি। বাকি সময় ষড়যন্ত্র নেই, দেশ বিক্রির অভিযোগও নেই, সব ঠিকঠাক। দুনিয়ার কোনো দেশের রাজনীতিকেরা নিজের দেশ সম্পর্কে এরকম কোনো মন্তব্য করেন জানা নেই। ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের রাজনীতিকেরা কথায় কথায় দেশের স্বাধীনতা ও সার্বভৌম নিয়ে প্রশ্ন তোলেন। স্বাধীনতা এতই ঠুনকো বিষয়, একজন অভিযোগ করলেই অন্য একজন জবাব দিলেই স্বাধীনতা হরণ হয়ে যায়। যারা ঢালাওভাবে জনগণের সামনে দেশের বিক্রির অভিযোগ করেছেন তাদের জানা উচিত, একটি দেশ কখনো বিক্রি হয় না। বিক্রির অভিযোগ এনে তারাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমকে হালকা করে দেখছেন। মজার ব্যাপার হচ্ছে, রাজনৈতিক দলগুলো যতটা না নিজস্ব কর্মসূচি নির্ভর, তার চেয়ে বেশি দেশ বিক্রি, স্বাধীনতা, সার্বভৌম নিয়ে ব্যস্ত। জনগণের সামনে তাদের কোনো কর্মসূচি নেই। দুদিন আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কি করে দেশ বিক্রির অভিযোগ আনছেন, এটা বোধগম্য হচ্ছে না। নিচে ক্ষমতায় যাওয়ার জন্য যদি করে থাকেন তাহলে বলবো ভুল করছেন। জনগণ এই স্লোগানে আর ভুলবে না। এটা জানা থাকলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উচিত জনসমক্ষে তা প্রকাশ করা। জনগণ সকল ষড়যন্ত্র প্রত্যাহার করবে। দেশ বেচাকেনার এসব প্রচারণা বেশ মুখরোচক ও কার্যকর। কেউ কেউ নাকি গোপন ফাইলে দেশ বিক্রির দলিলে সই করে কাগজও দেখিয়েছেন। এই দেশে অনেকেই এসব কথা বিশ্বাস করেন। এদের বেশিরভাগই লেখাপড়া জানা উচ্চশিক্ষিত মানুষ। দেশটা তাদের কাছে বেচাকেনার পণ্য। নির্বাচন প্রচারে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং উস্কানি দেওয়ার নতুন কিছু নয়। লক্ষ্য একটাই, সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভোটারদের ধর্মীয় অনুভূতিতে সুড়সুড়ি দিয়ে তাদের মন জয় করা। আওয়ামী লীগ নির্বাচনের প্রবল প্রতিদ্বন্দ্বী হবে, এটা বুঝেই বিএনপি আগে থেকেই পুরনো কাসুন্দি ঘাটা শুরু করেছিল। অর্থাৎ জেনেতেনভাবে প্রমাণ করে যে আওয়ামী লীগ হিন্দু ভারতের তাবেদার এবং আওয়ামী লীগ শাসনামলে দেশে ইসলাম বিপন্ন হয়ে পড়বে। 12 মে 1996 এনডিপি বিলুপ্ত করে সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপিতে যোগ দেন। তিনি কড়া মেজাজের জাতীয়তাবাদী হয়ে গেলেন। তিনি বললেন, যারা মনে করছেন মায়ের বোনকে মাসি এবং পিতার বোনকে পিসি সম্বোধন করতে হবে, তাদের স্বপ্নকে চুরমার করে দিতে হবে। আমরা পানি খেতে চাই, জল খেতে চাই না। বাংলাদেশের জাতীয়তাবাদীরা গোসল করে, স্নান করে না। সালাউদ্দিন কাদেরের বক্তব্য ছিল অত্যন্ত নিম্নরুচির এবং সাম্প্রদায়িক কদর্যতায় ভরা, কিন্তু বিএনপি নেতারা তাকে বেশ আদরের সঙ্গেই গ্রহণ করেছিলেন। 1996 সালের 12 জুন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট 81টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বিএনপির 17 জন সাবেক মন্ত্রী হেরে যান। বরিশালে একটি আসনে রাশেদ খান মেনন প্রার্থী ছিলেন। হেরে গিয়ে বলেন, এবারের নির্বাচন প্রশাসন ছিল দলীয় ভাবাপন্ন। 146টি আসনে জয়ী হয়ে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারা শতকরা 37.44% ভোট পায়। শতকরা 33.60% ভোট পেয়ে বিএনপি 116টি আসনে জয়ী হয়। বাংলাদেশের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি সংখ্যায় বিরোধী দলীয় প্রার্থী জয়লাভ করেন। জাতীয় পার্টি ও জাসদের রব সমর্থন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদদলীয় নেত্রী নির্বাচিত হন। স্পিকার নির্বাচিত হন হুমায়ুন রশিদ চৌধুরী। বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী নির্বাচিত হন। বিএনপির সঙ্গে জামাতের নির্বাচনী আঁতাত না থাকার কারণে জামাত মাত্র 3টি আসন পায়। তবে তারা ভোট পায় শতকরা 8.61%। জাতীয় পার্টি শতকরা 16.40% ভোট পেয়ে জাতীয় সংসদে তৃতীয় স্থানে থাকে। তারা 32টি আসনে জয়ী হয়। এবারের নির্বাচনেও বেগম খালেদা জিয়া এবং হুসাইন মোহাম্মদ এরশাদ 5টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই জয়ী হন। এই নির্বাচনে বাম দলগুলোর ভরাডুবি হয়। সিপিবি, ন্যাপ মুজাফফর, ওয়ার্কার্স পার্টি,
জাসদ ইনু ও শ্রমিক কৃষক জাতীয়তাবাদী দল একটা আসনও পায়নি। সুরঞ্জিত সেনগুপ্ত একতা পার্টিকে আওয়ামী লীগের সঙ্গে একীভূত করে নৌকা প্রতীক নিয়ে একটি আসনে জয়ী হন। ঢাকার ধানমন্ডি আসনে আওয়ামী লীগের মকবুল হোসেন জয়ী হন এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ডক্টর কামাল হোসেন এবং সালমান এফ রহমান জামানত হারান। 22শে জুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান তার বিদায়ী ভাষণে রাজনৈতিক নেতাদের অনুরোধ করে বলেন, নতুন জাতীয় সংসদকে কেন্দ্র করে আপনারা এমন রাজনৈতিক নীতি রেওয়াজ গড়ে তুলুন যেন ভবিষ্যতে আর কোনোদিন রাজনৈতিক কোনো সমস্যা সমাধানের রাজপথের আশ্রয় নিতে না হয়, সন্ত্রাসী শক্তি পোষণ করতে না হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে মরণাত্মক অস্ত্র তুলে দিতে না হয়। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য বিএনপি জাতীয় পার্টির সঙ্গে গোপনে আঁতাত করতে চেয়েছিল। এজন্য বিএনপি এরশাদকে জেল থেকে পেরোলে ছেড়ে দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে সুপারিশ করেছিল বলে জানা যায়। বিচারপতি হাবিবুর রহমান পরে বিষয়টি উল্লেখ করেছিলেন। 4 জুন 1996 ওয়াকাবের সঙ্গে বৈঠকে আমাকে প্রশ্ন করা হয়, পত্রিকায় আমরা দেখেছি যে জাতীয় পার্টির নেতাদের মনে হচ্ছে এরশাদকে পেরোলে মুক্তি দেওয়ার প্রশ্নে রাষ্ট্রপতির মনোভাব নমনীয়, আবার একই সময়ে তারা বলছেন এই প্রশ্নে আপনার মনোভাব কঠোর। আপনি কি দয়া করে এ ব্যাপারে আপনার মনোভাব খোলাখুলি বলবেন? আমি বলি, জাতীয় পার্টির নেতৃবৃন্দ আমার সঙ্গে 4-5 বার দেখা করেছেন। বেগম রওশন এরশাদ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি তাকে বলেছিলাম, দেখুন, আমি আপনার স্বামীকে দীর্ঘদিন ধরে চিনি, কিন্তু আমার হাত পা আইনের বাঁধনে বাঁধা। ঢাকা শহরে গুরুতর আলোচনার বিষয়বস্তু এই ছিল যে রাষ্ট্রপতির বিশ্বাস এরশাদকে পেরোলে বা অন্য কোনোভাবে মুক্তি দিচ্ছেন। জেনারেল এরশাদ একবার বেরিয়ে এলে তাকে জাতীয়তাবাদীদের সঙ্গে একটা সমঝোতার বাধ্য বা একতাবদ্ধ করা যাবে। দরকার হলে জাতীয়তাবাদীরা জাতীয় পার্টির কোনো একজনকে প্রধানমন্ত্রী বানাবে। এতে আর কিছু হোক না হোক আওয়ামী লীগকে তো ঠকানো যাবে। পরে এরশাদ বলেছেন খালেদা জিয়া নাকি তাকে প্রধানমন্ত্রী করবেন বলে আশ্বাস দিয়েছেন। তখন নির্বাচন হয়ে গেছে। একদিন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস আমাকে টেলিফোন করে বললেন, এরশাদ তো 5-5টা আসন থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন, সুতরাং তাকে আপনি পেরোলে মুক্তি দিতে পারেন কিনা। আমি বললাম, পেরোলে মুক্তি দেওয়ার তো কতগুলো নিয়মকানুন রয়েছে। আপনার কথা আমি উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের সামনে তাদের বিবেচনার জন্য পেশ করব। আমি টেলিফোন নামিয়ে রাখার পরপরই বেগম খালেদা জিয়া টেলিফোন করে বললেন, আপনি রাষ্ট্রপতির কথা শোনেন না? আমি তাকে বললাম, রাষ্ট্রপতির সঙ্গে আমার এখনই মাত্র কয়েক মিনিট আগেই কথা শেষ হলো। রাষ্ট্রপতির কথা আমি শুনবো না কেন? তার কথা সবসময় শুনি, তার অনুরোধও আমরা বিবেচনা করে দেখি। বেগম খালেদা জিয়া হঠাৎ মেজাজ উঁচু করে বললেন, আপনি যদি এমন করেন তাহলে পরে আপনাকে আমার ঘরে থাকতে দেব না, দেশেও থাকতে দেব না। বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়ার টেলিফোন সংলাপ থেকে মনে হয় রাষ্ট্রপতি বিশ্বাসের সঙ্গে খালেদা জিয়ার সবসময় যোগাযোগ ছিল এবং খালেদা জিয়া অনুরোধ বা নির্দেশ অনুযায়ী রাষ্ট্রপতি অনেক কিছু বলতেন বা করতেন। বিচারপতি হাবিবুর রহমানের মতো একজন দৃঢ়চেতা প্রধান উপদেষ্টা থাকার কারণে রাষ্ট্রপতি বিশ্বাস কিংবা খালেদা জিয়ার বিশেষ সুযোগ করতে পারেনি। 1996 নির্বাচনের ফলাফল বিএনপি মেনে নেবে কিনা এই নিয়ে সন্দেহ ছিল। 13 জুন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা সভায় কয়েকজন পশ্চিম কূটনীতিক প্রধান উপদেষ্টার বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে বললেন, তারা অনেক চেষ্টা করেও খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তারা বিচারপতি রহমানকে সরাসরি জিজ্ঞাসা করলেন, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? তখন সন্ধ্যা। বিচারপতি বললেন, এখন তো পানের সময়, আপনারা পরস্পরে সুস্বাস্থ্য পান করে নিজেরা নিজেদের পরামর্শ দিন। অধ্যাপক আনিসুজ্জামান প্রথম আলোর বিপুলা পৃথিবী শিরোনামে স্মৃতিচারণমূলক একটা ধারাবাহিক রচনার 12 সেপ্টেম্বর 2008 সংখ্যায় লিখেছিলেন, বিএনপি বড় রকম প্রতিবাদের পরিকল্পনা করেছিল। পরবর্তীকালে আমাকে তা জানিয়েছিল একজন হাই কমিশনার ও একজন রাষ্ট্রদূত। তাদের দুইজনের ভাষ্য হুবহু এক। তারা বলেছিলেন তারা খবর পেয়েছেন সংবাদ সম্মেলন করে খালেদা জিয়া নির্বাচনের ফল প্রত্যাখ্যান করতে যাচ্ছেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সারা দেশে বিশেষ করে রাজধানীতে ব্যাপক গোলযোগ সৃষ্টি হবে এবং তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি কোনো চরম ব্যবস্থা নিয়ে ফেলবেন। এ খবর জানার পর ব্রিটিশ হাই কমিশনের অফিসে মার্কিন রাষ্ট্রদূত, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান ও কানাডার রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা একসঙ্গে বসে উপস্থিত পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন যে খালেদা জিয়াকে এ ব্যাপারে নিবৃত্ত করতে হবে। ব্রিটিশ হাইকমিশন থেকে ফোনে খালেদা জিয়ার সঙ্গে ওই 5 জন দেখা করার জন্য সময় চান। খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হয় তিনি খুব ব্যস্ত।
পরদিন রাতে ছাড়া দেখা হবে না। অথচ পরদিন বিকালেই খালেদা জিয়ার সংবাদ সম্মেলন হওয়ার কথা। কোনো উপায় না দেখে মার্কিন রাষ্ট্রদূত বলেন তিনি মার্কিন প্রেসিডেন্টের একটা জরুরি বার্তা বেগম জিয়াকে পৌঁছাতে চান এবং তার সঙ্গে আরও 4 জন রাষ্ট্রদূত থাকবেন। শেষমেশ তাদের সময় দেওয়া হয়। এর পরের ঘটনা বেশ চমকপ্রদ। আনিসুজ্জামানের লেখায় জানা যায়, নির্ধারিত সময়ে ওরা 5 জন খালেদা জিয়ার সামনে উপস্থিত হলে তিনি বিরক্ত হয়ে বাংলায় বলেন, এরা কেন এসেছে? এরা কিছু জানে না, বোঝে না, শুধু মাতব্বারি করতে চাই। বেগম জিয়ার দোভাষী ইংরেজিতে বলেন, আপনারা আশায় ম্যাডাম অত্যন্ত খুশি হয়েছেন এবং তিনি আপনাদের আন্তরিকতার সাথে স্বাগত জানাচ্ছে। জাপানি রাষ্ট্রদূত বাংলা জানতেন, ফরাসি রাষ্ট্রদূত জানতেন জাপানিজ। ফরাসি রাষ্ট্রদূতকে জাপানি রাষ্ট্রদূত খালেদা জিয়ার মন্তব্য জাপানিতে অনুবাদ করে শোনান। অনেকক্ষণ ধরে ওই 5 জন কূটনীতিক বেগম জিয়াকে নির্বাচনের ফলাফল মেনে নিতে অনুরোধ জানান, না হলে বাংলাদেশে নতুন করে সংকটে পড়বে বলেও তারা সতর্ক করে দেন। বেগম জিয়া তাদের কথায় আনুষ্ঠানিক সম্মতি না জানালেও একসময় তারা উপলব্ধি করেন যে তিনি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করবেন না। তারা তাকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসেন। জয়ী হলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর হেরে গেলে কারচুপি হয়েছে, এই ধরনের গদবাঁধা কথা রাজনৈতিক দলগুলোর মুখে মুখেই থাকে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান অবশ্য বেশ দৃঢ়তার সঙ্গেই পরিস্থিতি সামলে নেন। এই বিষয়ে তিনি তার একটি অভিজ্ঞতার বিবরণ দিয়েছিলেন। 15 জুন 1996 বাংলাদেশে নিযুক্ত 7টি দেশের হাইকমিশন ও রাষ্ট্রদূতদের এক প্রতিনিধি দল আমার সঙ্গে সন্ধ্যা 6টায় সাক্ষাৎ করেন। এদের মধ্যে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড এন মেরিল, যুক্তরাজ্যের হাইকমিশনার পিটার জে ফাউলার, অস্ট্রেলিয়ার হাইকমিশনার কেনেথ এন এম্পিনাল, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল ড্যারি, ইতালিয়ার রাষ্ট্রদূত রাফায়েল মিনিথেরো, সুইডেনের রাষ্ট্রদূত পিয়ান আই স্টানোবি এবং ইংল্যান্ডের রাষ্ট্রদূত রবার্ট এ ফোর্ডিসি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান নির্বাচনের ফলাফল মানবে কিনা তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। আমি নিজে কোনো উদ্বেগ প্রকাশ করিনি বা কোনো কূটনৈতিক সাহায্য, মধ্যস্থ বা সমর্থন কামনা করিনি। নির্বাচনের ফলাফল বিএনপি নেতারা স্পষ্টই নাখোশ হয়েছিল। দলের মহাসচিব আব্দুল সালাম তালুকদার তার পদ থেকে অপসারিত হন। নতুন ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া মন্তব্য করেছিলেন, এই নির্বাচন একটা কারচুপি নির্বাচন। চক্রান্তকারীদের নীল নকশা অনুযায়ী সেই নির্বাচনে চূড়ান্ত জালিয়াতি হয়েছে। এটা ছিল একটা পুকুর চুরি। এই কাজ প্রকাশ্যে রিগিংয়ের চেয়েও ভয়ঙ্কর ছিল। 2 অপরাধ একসঙ্গেই ঘটেছে। নির্বাচনের কারচুপি হয়েছে, আবার সেই নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ বলে চালানো হচ্ছে। 22 জুন এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া বলেন, কারচুপি নয়, বলতে পারেন পুকুর চুরি হয়েছে। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।